লাভ ফর ইমপারফেক্ট থিংস। এমন একটি পৃথিবী কিভাবে অ্যাকসেপ্ট করে নেবেন যে পৃথিবী সারাক্ষণ পারফেকশনের পিছিয়ে দৌড়াচ্ছে। এই বইটা বেশ হোলসাম এবং এখানে কিছু সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে এবং বইটা শুরুই হয় হচ্ছে একটি কোট দিয়ে, সেটা হচ্ছে ট্রু ফ্রিডম ইজ বিং উইদাউট অ্যাংজাইটি অ্যাবাউট ইমপারফেকশন। আসল স্বাধীনতা হচ্ছে তখন আসে যখন আপনি নিখুঁত হওয়ার পিছিয়ে, পারফেকশনের পিছিয়ে ঠিক দৌড়াচ্ছেন না। আমরা সবাই মোটামুটি বুঝি যে আমরা মানুষ হিসেবে কেউই পারফেক্ট না, তবুও হয়তো অনেক সময় কোনো মানুষ ছোটবেলায় বাবা মার কাছ থেকে কোনো প্রশংসা পায়নি, জীবনে শুনে নেই, তো তারা সারাটা দিন নিখুঁত হওয়ার পেছনে দৌড়ায়, কোনো কিছু ইনাফ না। কিছু মানুষ হয়তো বা সারা লাইফ অনেক দারুণ কিছু কাজ করেছে কিন্তু কখনো সমাজ তাদেরকে স্বীকৃতি দেয়নি, তো তারা আরও কাজ করে যাচ্ছে। তারা জানে যে কোনোদিনও তারা পারফেক্ট করতে পারবে না, কারণ মানুষ মাত্রই কিছু না কিছু ভুল থাকবে, বাট তবুও বিভিন্ন কারণে এক একটা মানুষ পারফেকশনের পিছিয়ে দৌড়াতে থাকে এবং শান্তি কিংবা সুখ তাদের কাছে দূরে সরতেই থাকে। তো এই বইটা এইভাবে বিভিন্ন কারণ এক্সপ্লেন করেছে আস্তে আস্তে। Don't think you are lovable only when you succeed at what the world demands. You are already worth of love. কিছু মানুষের ধারণা যে যখন তারা সোসাইটির ডেফিনেশন অফ সাকসেস মিট করবে, অর্থাৎ হ্যাঁ আমি যখন পরীক্ষায় ঠিক রেজাল্ট করবো তখন মানুষ আমাকে ভালোবাসবে, কিংবা যখন আমি ঠিক মতো আর্ন করতে পারবো তখন মানুষ আমাকে ভালোবাসবে, তখন না তারা একটা কন্ডিশন কিংবা সব কিছুর সাথে একটা বিজনেস, একটা লেনদেনের সম্পর্কে আছে। এইসব ছাড়াও আপনি মানুষকে ভালোবাসতে পারেন। মানুষকে পছন্দ করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে রিলেশনশিপে নট নেসেসারি লেনদেন হইতে হবে কিংবা কোনো একটা মাইলস্টোন রিচ করতে হবে। চান্সেস আর লাইকলি যে আপনি যে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করেন তারা আপনাকে বেতন দেয় না হয়তো বা, কিংবা তাদের কাছে আপনি খুব একটা কিছু পান না, জাস্ট তাদের সঙ্গটাই আপনার ভালো লাগে। তো ভালোবাসতে হলে কিংবা কারো সঙ্গ পছন্দ করতে হলে কিংবা কোনো মানুষকে লাইক করতে হলে যে তাকে কোনো একটা মাইলস্টোন রিচ করতে হবে, সোসাইটির ডেফিনেশন অফ সাকসেস মিট করতে হবে, এইটা একটা ভুল ধারণা, যেটার কারণে অনেক সময় মানুষ নিজেকে ভালোবাসার অযোগ্য ভাবে। তারা ভাবে যে আমি যদি কোনো কিছু না করি মানুষ কেন আমাকে ভালোবাসবে, তার কন্ডিশনাল ভাবে, তারা ভাবে দুনিয়াটা একটা লেনদেনের হিসাব, তাই তারা না মানুষের ভালোবাসা এক্সপেক্ট করে আর না তারা নিজেকে ভালোবাসতে পারে। কিউট একটা ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশন বেসিক্যালি এক্সপ্লেন করে আমরা যে গ্রিটিংস দেই ওই জিনিসটা। ইফ ইউ এক্সামিন, আপনি যদি এখানে দেখেন যে আমরা আমাদের নিজস্ব কোন মোটিভেশনগুলো যদি একটু অবজার্ভ করি কাছ থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন ওই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে। ফর এক্সাম্পল, হয়তোবা কোনো একটা মানুষ অনেক রেকগনাইজ হতে পছন্দ করে, হয়তোবা একটা বাচ্চা হিসেবে সে কখনো বাবা মার কাছ থেকে ওই অ্যাটেনশনটা পায় নাই, সে কখনো নিজেকে নিয়ে আত্মসম্মান অনুভব করে না, সে সবসময় ইনসিকিউর ছিল, তাই সে বড় হয়েও সবসময় অন্য মানুষের কাছে রেকগনিশনটা খুঁজে। তো হয়তো কোনো একটা মানুষকে আমরা বাইরে থেকে অ্যাটেনশন সিকার হিসেবে দেখছি, কিন্তু ওইটা হয়তো ডিপ একটা চাইল্ডহুড একটা ইভেন্ট আছে, রিজন আছে, যেটার কারণে মানুষ ওইভাবে বিহেভ করে। সো আপনি যখন মানুষের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানবেন, হয়তো আপনি মানুষকে সরাসরি ঘৃণা করবেন না, একটু সিম্প্যাথির চোখে হয়তো মানুষটা আপনি দেখা শুরু করবেন। People sometimes express their longing through hate. আমরা ঘৃণাকে খুব খারাপ চোখে দেখি, কিন্তু আপনি যদি ঘৃণাটাকে একটু অবজার্ভ করেন তাহলে দেখবেন যে ঘৃণা আপনার নিজের সম্পর্কে অনেক কিছু বলে দেয়। হয়তো বা অন্য মানুষকে আপনি ঘৃণা করছেন কারণ ওই মানুষটার কাছে এমন কিছু আছে যেটা আপনি করতে পারেন নাই। হয়তো আপনি একটা মানুষকে ঘৃণা করছেন কারণ ও এমন কাজ করছে যেই কাজটা আপনি অলসতার কারণে নিজে করেন নাই। তাই ঘৃণা একটা ডিরেকশন দেয় যে আসলে আপনি নিজের মধ্যে কোন জিনিসগুলো খুঁজছেন, যেটা অভাবের কারণে ঘৃণা আপনি অন্য মানুষের উপর ছুড়ে দিচ্ছেন। Sometimes we want to be told I need you more than we do I love you. মাঝে মাঝে মানুষের কাছে হেল্প চাবেন, এমন মানুষ কখনো আপনি পছন্দ হয়তো বা করবেন না যে মানুষকে আপনি কিছু দিতে চান না, কারণ মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা দিতেও চায়, দুটাই। তো আপনি যদি মানুষের কাছ থেকে কোনো কিছু না নেন, মানুষকে যদি ব্লক অফ করে দেন, মানুষকে কোনো হেল্প করার সুযোগ না দেন, মানুষ কিন্তু আপনার সাইড থেকে জাস্ট একটা পুরো সাইড ব্ল্যাঙ্ক পাবে, কারণ মানুষ খালি আপনাকে ভালোবাসতে চায় না, তার আপনার কাছে ভালোবাসা পেতেও চায়। সো দুই সাইডই চলে। এখন আপনি জাস্ট মানুষকে ভালোবেসে যাবেন, কিন্তু আপনার জন্য যদি কিছু না করতে দেন তাহলে কিন্তু অনেক সময় মানুষ গিফট দিতে পারছে না, কিংবা আপনার সাথে জিনিস শেয়ার করতে পারছে না, কিংবা আপনি হেল্প করতে পারছে না। সবসময় আপনি তাদের চেয়ে উঁচু হাই গ্রাউন্ডে আছেন। সো এটা বিভেদ তৈরি হচ্ছে যে আপনি তার জন্য আছে করে যাচ্ছেন, বাট উনি আপনার ঋণ কোনোভাবে শোধ করতে পারছে না। সো একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। সো এমন না যে সবসময় আপনাকে ভালোবাসতে হবে, অনেক সময় মানুষকে ভালোবাসার সুযোগও করে দিতে হবে।
The reason adolescents don't listen to their parents and stubbornly try to have their own way is that they are learning to be independent. It is normal, so don't worry too much. অনেক সময় ইয়াং মানুষজন বড়দের কথা শুনছে না। হ্যাঁ, আমরা এটাকে অভদ্রতা হিসেবে দেখি, বেয়াদব হিসেবে দেখি। হ্যাঁ, এটার মধ্যে একটা এসেন্স আছে যে অনেক সময় বেয়াদবি পর্যায়ে চলে যায়, কিন্তু অনেক সময় তারা আগের জেনারেশনের কথা শুনে না, কারণ তারা নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালিটি চায়। তারা চায় না যে তারা ঠিক আগের জেনারেশনের মতো হোক, এই জন্য না তারা আগের জেনারেশন ঘৃণা করে। তারা জাস্ট চায় যে নিজেরও একটা আইডেন্টিটি থাকুক, এবং সব মানুষ নিজের আইডেন্টিটি চায়। তো জিনিসগুলো যদি আপনি বেয়াদবি হিসেবে না দেখেন যে সে একটা নিজের পার্সোনালিটি, নিজের একটা আইডেন্টিটি খোঁজার চেষ্টা করছে, তখন হয়তো আপনি বেয়াদব বলবেন না। তখন হয়তো দেখবেন যে আচ্ছা, এই ইয়াং মানুষটা সে এক্সপ্লোর করছে নিজেকে, নিজের লাইফটাকে। তো আপনি যদি জাস্ট বেয়াদবিকে আর এক্সপ্লোরেশনকে আলাদা করতে পারেন, তাহলে হয়তো অনেক মানুষের মধ্যে যে জেনারেশনাল গ্যাপ তৈরি হয়, ওইটা হয়তো আপনি অ্যাভয়েড করতে পারতেন। কিন্তু আমরা মানুষ যখন স্পেশালি ইয়াং মানুষ যখন একটু এক্সপ্লোর করে, নতুন আইডিয়া নিয়ে আসে, আমরা সেটা বলি মুখের উপর কথা বলছে কিংবা বেয়াদব। কিন্তু তারা যে নিজের একটা লাইফ হিসেবে যে এক্সপ্লোর করছে, ওইটা আমরা মেনে নিতে পারি না সহজে। রিলেশনশিপ যেটাই হোক না কেন, কিছু কোয়েশ্চেন কখনোই ভালো না। আপনি কত কেজি ওজন লুজ করলেন, আপনি বিবাহিত নাকি না, আপনি ডিভোর্স নাকি না, আপনি কাজ করছেন নাকি না, এই কোয়েশ্চেনগুলো আপনার সম্পর্কে যেমনই হোক না কেন, হয়তোবা ইন সাম কেসেস এই কোয়েশ্চেনগুলো না করলেই বেটার। বাট স্টিল এখনও বহুত মানুষ জানে না যে কোন কোয়েশ্চেন করতে হয়, কোন কোয়েশ্চেন করতে হয় না। এটা খুব সুন্দর একটা কথা ছিল যে ছোটবেলায় বাচ্চাদেরকে অনেকবার শেখানো হয় যে কীভাবে কথা বলতে হয়, কিন্তু বাকি সারাটা লাইফ তাদেরকে শিখতে হয় যে কখন কথা বলতে না হয়। বাট এটা অনেকে তো লাইফ টাইমের পরও শিখায় না। ওকে, এর পরেরটা হচ্ছে এ হ্যাপি মাইন্ড নিডস প্র্যাকটিস। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, নেক্সট 2 মাস জন্য একটা জিনিস ট্রাই করেন যে আপনার কাছে কি নাই এই জিনিসটা চিন্তা না করে কি আছে, যেটাকে বলে গ্রেটফুলনেস জার্নাল। অর্থাৎ আপনি লাইফে কোন জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ, ওইটার একটা লিস্ট করেন। কারণ আপনি যদি কি নাই এটাই যদি চিন্তা করেন, আপনার লাইফে ফোকাসটাই যাবে হচ্ছে ল্যাকিংসের দিকে, অভাবের দিকে। আর আপনি যদি গ্রেটফুল হন, কৃতজ্ঞ হন, আপনাকে কি আছে ওইটা নিয়ে যদি শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনার চোখ যাবে ওই দিকে যেদিকে আপনার সন্তুষ্টি আছে। তো আমরা অধিকাংশ সময় যেটা বলে যে আপনার একটা যদি জিহ্বা থাকে, 32টা দাঁতে যেতে পারে, কিন্তু যাবে হচ্ছে ওই দাঁতে যেই দাঁতে মাংস আটকে গেছে। তো আমাদেরও মাইন্ডটা অনেকটা ওরকম যে আমাদের অনেক জায়গায় যাওয়ার থাকলেও ঠিক যেই জিনিসটা নাই, ছোট্ট জিনিসও যদি না থাকে, ওই জায়গায় আমাদের মাইন্ড যায় স্থির হয়। তাই সবসময় আমরা অভাবের দিকে মনস্থির করি। বাট আসলে ওইখান থেকে যদি আপনি বেরোতে চান, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে এই জিনিসগুলো আপনার কাছে অলরেডি আছে আর কি। আর একটা সুন্দর ইলাস্ট্রেশন, কারণ অনেকগুলো ইলাস্ট্রেশন বই জুড়ে আছে। অলরাইট, নেক্সট পার্ট। এখানে বলা হচ্ছে যে দেখবেন অনেক সময় আপনি অনেক রাত ধরে ফেসবুক, ইউটিউবে, টুইটারে, ইনস্টাগ্রামে অনেক কিছু শেয়ার করছেন, এমনকি পরিচিত মানুষও না, যারা দেখছে হয়তো 100 জন মানুষ, 200 জন মানুষ, তাদেরকে আপনি চিনেন না, বাট তবু আপনি শেয়ার করছেন। এর কারণ হচ্ছে প্রতিটা মানুষ চায় টু বি হার্ড, অর্থাৎ তারা চায় যে তাদের কথা কেউ না কেউ শুনুক। তো সব মানুষ এটা চায়। যদি আপনি এই জিনিস আসলে বুঝেন, আপনি যখন মানুষের সাথে কথাবার্তা বলবেন, সবসময় আপনি সলিউশন দিতে যাবেন না। কিছু সময় মানুষ যারা আপনার সাথে কথাবার্তা শেয়ার করেই শান্তি অনুভব করবে। তো অনেক সময় মানুষ ভাবে যে আমি কথা শুনতে চাই, হ্যাঁ আমাকে সলিউশন দিতে হবে, না। অনেক সময় মানুষ জাস্ট আপনার সাথে শেয়ার করেই হালকা বোধ করবে। তো সবসময় সলিউশনে যেতে হবে না। আপনি যদি একটা গুড লিসেনার হন, তাহলে প্রায় সবার জন্যই আপনি খুব ভালো একটা ভেন্টিং রুম হবেন, কিংবা সহানুভূতির একটা কাঁধ হয়ে যাবেন আর কি। এখানে একটা সুন্দর মেটাফর ছিল যে একজন ড্রাইভার যিনি খুব সুন্দর ড্রাইভিং করেন, তিনি ট্রাফিকের স্রোতের সাথে মিশে যান। আর যেই ড্রাইভার কোনো মিশতে পারেন না, তিনি ভাবেন যে তিনি একাই ড্রাইভ করছেন। সো এই জিনিসটা হয়তো বা গাড়ির মেটাফর দিয়ে বলা হয়েছে, বাট জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় সমাজ কিংবা স্রোতের সাথে হয়তো মিশে যেতে পারি না, অর্গ্যানিক্যালি মিশে যেতে পারি না। অর্থাৎ একটা কনফ্লিক্ট কাজ করে, মনে হচ্ছে যে আমি একা, দুনিয়া আমার অপোজিটে। সো দুনিয়ার সাথে মনে করি আমি ফাইট করছি, কিন্তু জিনিস হচ্ছে আপনি একাই অফকোর্স কোনোদিন দুনিয়াটা বদলাবেন না। যখন আপনি অর্গ্যানিক্যালি কমিউনিটি একটা অংশ হয়ে কমিউনিটিকে বদলাতে পারবেন, তখন আপনি একটা সেন্স অফ ফুলফিলমেন্ট পাবেন। আমরা যেটা হয়, যখন আমরা কোনো মানুষকে কিছু একটা করতে দেখি, সমাজে কোনো একটা ঝামেলা হয়, আমরা ভাবি যে এই সমাজ এরকম, এই সমাজের অংশ তো আমি না। তো সাথে সাথে আমরা নিজেকে ওইটা থেকে সেপারেট করি। যেই মোমেন্টে আপনি সমাজ থেকে সেপারেট হচ্ছেন, যে জিনিসের উপর নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলছেন, ওই জিনিসটাকে আপনি তখন আর ঠিক করতে পারবেন না। তখন আপনি খালি আফসোস করতে পারেন একটা দর্শক হিসেবে দূরের।
সো ইউ নিড টু বি পার্ট অফ দ্য কমিউনিটি আর এ গ্রুপ। আমি ঠিক 100% এর সাথে অ্যাগ্রি করতে পারি না, বাট ইট কাইন্ড অফ মেক্স সেন্স আসলে। আচ্ছা, এই পেজে কি দাগিয়েছি আমি ঠিক নিজেও ভুলে গেছি। হোয়াট ডিস্ট্রেসেস আস is less the circumstances we find ourselves and more the energy we expend in resisting them. Once we actually do the work, we often are surprised that it was not as hard as we imagine it to be. এটা যে কত ট্রু। আমরা কোনো একটা কাজে যত না সাফার করি তার চেয়ে বেশি সাফার করি আমাদের মাইন্ডে। আপনি একটা এক্সামের জন্য কষ্ট করেন 3 ঘন্টা, মানে ঠিক এক্সামটা মনে করেন 3 ঘন্টা, বা এই এক্সামের ভয় কিন্তু আপনি 3টা মাস কাটান কিংবা 3টা বছর কাটান, তাই না? তো আমরা আসল জিনিসের চেয়ে ওই জিনিসটা কি হবে ওটা নিয়ে চিন্তায় বেশি সাফার করি। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। আপনি এইচএসসিতে কি রেজাল্ট করবেন ওটার জন্য 2 বছর ধরে টেনশনে আছেন, এসএসসিতে কি রেজাল্ট করবেন ওটার জন্য 2 বছর ধরে টেনশন করছেন, বাট অ্যাকচুয়ালি যদি আপনি পরীক্ষার কথা চিন্তা করেন অ্যাকচুয়াল টেস্টটা, তাহলে দেখবেন যে পুরো টেস্টটা হয়তো আপনার কত 20-30 ঘন্টা যাচ্ছে টোটাল, বাট ওটার জন্য আপনি 2-3 বছর সাফার করছেন, মেন্টালি পেইনে আছেন। তো আমরা আসলে অ্যাকচুয়াল জিনিসের চেয়ে মনে বেশি সাফার করি। এরপর যেটা বলা হচ্ছে রিলেশনশিপ নিয়ে বলা হচ্ছে যে মানুষ ভাবে হঠাৎ করে একটা দিন মানুষ আসবে কিছুটা বলবে অ্যান্ড সাডেনলি রিলেশনশিপ হয়ে যাবে। বা রিলেশনশিপ গাছের মতো প্রতিদিন পানি দিতে প্রতিদিন নার্চার করতে হয়। মানুষ এক্সপেক্ট করে যে ও আমার খবর কেন নেই, আরে ভাই তুমি কেন খবর নাও নেই, তুমি কেন ফার্স্টে কলটা করো নেই, ও আমাকে সরি বলে, আরে তুমি কেন বলো নাই, কিংবা তুমি ওকে কেন বলো নাই যে ভাই তুমি সরি বলো নাই, এটা আমার খারাপ লাগছে, আমাদের সম্পর্কটি এতই খারাপ যে তুমি এটা সরি পর্যন্ত বলতে পারো না, কিংবা আমাদের মধ্যে কি এতটাই বাধা এতটাই ইগো যে সরি বলতে তোমার বাচ্চে। আমি ভাবছিলাম যে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো, সো আমাকে যদি সরিও বলো তোমার ইগোতে অত লাগার কথা না। তুমি যদি একটা স্ট্রেঞ্জারের কাছে যে সরি বলো, হ্যাঁ তোমার ইগোতে লাগতে পারে, বাট আমরা তো খুব ক্লোজ ফ্রেন্ডস, আমাকে বলতে সরি বলতে তোমার কেন ইগোতে লাগছে? সরি বলতে যদি ইগোতে লাগে তাহলে কিসের ফ্রেন্ডশিপ, কিসের আত্মসম্পর্ক? সো ইউ শুড বি হ্যাভিং দিস কনভারসেশনস। যদি আপনি নার্চার না করতে পারেন, ইজি কনভারসেশনগুলো না চালাইতে পারেন, হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য রিলেশনশিপ? হয়তোবা আপনি একটা আইডিয়ার মধ্যে আছেন, আপনি হয়তোবা ফ্রেন্ডশিপ না, আপনি একজন সাইকোলজিস্ট খুঁজছেন, বাট সব মানুষ তো সাইকোলজিস্ট না, কিংবা মনে খবর জানবে না, ওখান থেকে আপনার ফটলগুলো শুরু হয়। The reason we think we are better than others is that inferiority still lurks within us. A sense of superiority exists because of a sense of inferiority. কিছু মানুষ নিজেদেরকে অন্যদের চেয়ে বড় ভাবে। এর একমাত্র কারণ আপনি যদি একটু চিন্তা করেন গভীরভাবে, কারণ তারা ভয় পায় যে ও তারা অন্যদের থেকে হয়তো ছোট, তাই তারা সাবকনশিয়াসলি নিজেদেরকে একটা জিনিস বলার চেষ্টা করছে, অবচেতন মনে হয়তো নিজে এই জিনিসটা কাল্টিভেট করছে, তারা অন্যদের চেয়ে উপরে, কারণ তারা মনে মনে ইনসিকিউর যে তারা অন্যের চেয়ে ছোট হইতে চায় না। তাই তাদের মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে যে আমি তাদের ধন সম্পদে বড়, কিংবা আমি তার চেয়ে ইন্টেলেকচুয়ালি বড়, কিংবা আমি তার চেয়ে পড়াশোনায় ভালো, কিংবা তার চেয়ে আমার ফ্রেন্ডশিপ ভালো, কিংবা তার চেয়ে আমার ফ্যামিলি ভালো অবস্থানে আছে। সো আমরা বিভিন্ন জিনিস কম্প্যারিজনে কেন আনি? কারণ আমরা ফার্স্ট পজিশনে ইনসিকিউরিটির কারণে আমরা বিভিন্ন কম্প্যারিজনে পয়েন্ট আনি, যেই পয়েন্টে আমরা জিততে পারবো ওই মানুষটার সাথে। ফ্যামিলিতে জিততে পারলে ফ্যামিলি, বাচ্চাদের জিততে পারলে বাচ্চার কম্প্যারিজন, যেরকম অনেকে আনে, অনেকে যেহেতু লাইফে অনেক সময় কিছু করে না, তার বাচ্চাদেরকে নিয়ে কম্প্যারিজন লাগায় দেয়। বাচ্চাদের কম্প্যারিজন লাগানোর কোনো দরকারই নেই, কোনো রিজন নেই, কিন্তু বাট কেন মানুষ বাচ্চাদের মধ্যে কম্প্যারিজন করে? আমার ছেলেই পাইছে, আপনার ছেলে পায় নাই, কেন? ওই পয়েন্টে তারা জিততে পারবে, এই জন্য তারা আনে। কিংবা বাচ্চার জিনিসটা বাদ দিলাম, অনেক সময় টাকা পয়সা কম্প্যারিজন মান আসবে, চাকরির পজিশনে কম্প্যারিজন আসবে। কেন, কি দরকার? আপনার কম্প্যারিজনটা তখনই দরকার হবে যখন আপনি ইনফেরিয়র ভোগ করছেন, যখন আপনার নিজের মধ্যে একটা সংকীর্ণ মনতা কাজ করছে যে আমি কোনো মানুষের ছোট নাকি, আমি অন্য মানুষের ছোট নাকি। তো ওই মোমেন্টে আপনি একটা পয়েন্ট আনেন যেটা দিয়ে নিজেকে একটা আত্মরম্বরের উপরে উঠার চেষ্টা করছেন যে হ্যাঁ আমি তো ওদের চেয়ে ভালো, এই অবস্থা থেকে অবস্থাপন্ন অন্যদের চেয়ে। সো আসলে যদি কারোর মধ্যে সুপিরিয়রিটি কাজ করে, আসলে এটা ইনফেরিয়রিটি থেকে চলে আসছে। এই পার্টটা খুবই সুন্দর যে যখন একটা মানুষ আপনার কাছে কোনো একটা গোপন কথা বলছে, আপনি দুইটা কারণে মূলত এই গোপন কথাটা শুনেন। একটা, যে আপনি অজানা কিছু একটা জানছেন, এইটা একটা কারণ অবশ্যই। আরেকটা হচ্ছে যে যেই মানুষটা আপনাকে গোপন কথা বলছে সেই মানুষটার কনফিডেন্স আপনি অর্জন করছেন, অর্থাৎ আপনি তার গোপন কথা নিজের কাছে সংরক্ষণ করার মতো যোগ্য একজন মানুষ। সো এই দুইটা কারণে মানুষ গোপন কথা শুনে অনেকটা মজা পায়। আর অনেকগুলো কারণ আছে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন এই দুইটা কিন্তু খুব
ক্লোজলি হিট করে, জেনারেলাইজ ভাবে বলে যে হয়তো বা নতুন একটা জিনিস জানছেন যেটা জানে খুব মজা পাচ্ছেন, অথবা অন্য মানুষটির আস্থা, একটা মানুষের আস্থা প্রমাণ করার বিগেস্ট থিং কি, সে আপনাকে সিক্রেট জিনিসের দিয়ে শেয়ার করছে। একটা মানুষ যখন সিক্রেট জিনিস আপনাকে শেয়ার করে তার মানে তিনি আসলে আপনাকে ট্রাস্ট করেন। মুখে আপনি একসময় বললেন যে আই ট্রাস্ট ইউ, আমি বিশ্বাস করি আপনাকে, বা আপনি কোনো কিছু শেয়ার করেন না, ট্রাস্ট নাই, আপনি বুঝতেই পারছেন খুব সলিডলি। বাট একটা মানুষ যদি একবার না বলে ট্রাস্ট করি না, কেউ জীবনে বললো না, বাট সব সিক্রেট আপনাকে বললো, তখন আপনি অটোমেটিক বুঝতে পারেন যে মানুষটা আসলেই আপনাকে ট্রাস্ট করে। সুন্দর একটা ইলাস্ট্রেশন। এইটা আমার হয় আমাদের অনেকের জীবনের সাথে একদম মিলে যায়। আমার শৈশবটা আমার জন্য বেশ কঠিন ছিল, কারণ আমাকে সবসময় প্রমাণ করতে হতো যে বড়দের কাছে আমি যথেষ্ট, এবং এইভাবে আমি আস্তে আস্তে আমার ইয়াং বয়সে অনেক কিছু মিস করে ফেলেছি। হয়তোবা ঠিক টানেলের শেষে যে একটা আলো আছে, একটা আশা আছে, সেটা আমি মিস করে ফেলেছিলাম। ভাগ্যিস আমি এটাতে ডিসকারেজড হই নাই। আমরা যখন ইয়াং থাকি আমরা লাইফকে কেবল এক্সপ্লোর করছি, এবং এক্সপ্লোর করার সময় অনেক সময় আমরা ভাবি যে আমাদের একটা আইডেন্টিটি থাকা দরকার। কিসের আইডেন্টিটি ভাই? আমরা তো এক্সপ্লোরই করি নাই, আমরা তো দেখি নাই লাইফে কি কি আছে। আপনি কোনো মেনু ছাড়া কিভাবে বলছেন যে এই আইসক্রিম ফ্লেভারটা আমার ফেভারিট? আপনি তো কোনো কিছু চেখেই দেখেন নাই। 10টা গ্লাসে 10টা জুস, কোন জুস আপনার ফেভারিট আপনি কেমনে জানবেন? আপনি যতক্ষণ না জিনিসগুলো টেস্ট করছেন আপনার তো জানার কথা না। কিন্তু কেন জানি আমরা সবসময় একটা ইনফেরিয়রিটি কিংবা একটা আইডেন্টিটি ক্রাইসিসে থাকি যে বড়রা কি নাকি ভাববে যে আমার কোনো আইডেন্টিটি আমি চুজ করে নেই। তাই মানুষ হয়তো বা কোনো জিনিস সামনে 10টা আইসক্রিম আছে, একটা টেস্ট না করেও বলে ফেলে হ্যাঁ আমার তো ম্যাঙ্গো ফেভারিট। হয়তো আপনার ম্যাঙ্গো ফেভারিট না, হয়তো আপনার ম্যাঙ্গো খেলে আপনার পেটে ঝামেলা হয়, কত কিছু হতে পারে। তো আপনাকে রাশ করতে হবে না, কিন্তু আমরা এই রাশটার মধ্যে থাকি, লাইফে এক্সপ্লোর না করে একটা আইডেন্টিটি ডেভেলপ করার একটা দৌড়ের মধ্যে থাকি। তো অনেক সময় আমরা নিজেরা এমন জিনিসে নিজেকে আইডেন্টিফাই করে ফেলি, এমন পরিচয় নিজের উপর ধারণ করি, নিজের আবরণ হিসেবে গ্রহণ করি যে মানুষটা আমরা কোনোদিনও ছিলাম না। এবং তখন আপনার এই আইডেন্টিটি ক্রাইসিসটা শুরু হয়, মিড লাইফ ক্রাইসিস, কোয়ার্টার লাইফ ক্রাইসিস, এগুলো শুরু হয়, নিজের মধ্যে ফ্রিকশনটা শুরু হয়। আপনি যা জানেন এবং আপনি যেভাবে অ্যাক্ট করেন এই দুটার মধ্যে একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপটা যখন আস্তে আস্তে কমে যাবে তখন আপনি এনলাইটেন, কিংবা আপনি তখন আসলেই মুক্ত, তখন আসলে আপনি বিজ্ঞ, তখন আসলেই ওয়াইজ একজন মানুষ। আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা এভাবে অ্যাক্ট করি না। আমরা জানি যে হ্যাঁ ভাই কোনো একটা জিনিস এক্সাম 3 ঘন্টা, বাট এক্সাম নিয়ে চিন্তা করে লাভ নেই, বাট স্টিল আমরা চিন্তা করি, তাই না? আমরা জানি যে আমরা পারফেক্ট না, কেউই পারফেক্ট না, কোনো দিনও পারফেক্ট হবে না, বাট তবুও আমরা পারফেকশনের পিছিয়ে দৌড়াই। তো আপনি জানেন একটা জিনিস, ফর শিওর আপনি একটা জিনিস জানেন, কিন্তু আপনি তবু একটু ভিন্নভাবে অ্যাক্ট করেন। আপনি জানেন যে টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না, কিন্তু আপনি আপনার লাইফ দেখেন 8 ঘন্টা 10 ঘন্টা কিসের পিছিয়ে কাজ করছেন। আপনি আপনার লাইফে বড় যে কাজগুলো করছেন, পড়াশোনা কিংবা চাকরির কাজ, দোজ আর ড্রিভেন বাই মানি, বাট আপনি মনে মনে ঠিকই বিশ্বাস করেন যে টাকার পয়সা দিয়ে সব কিছু সম্ভব না। তো আমরা যে জিনিসটা জানি, বিশ্বাস করি, হয়তো সব কাজ ওইটার সাথে অ্যালাইন্ড না, এবং ওইটা ফ্রিকশন তৈরি করে আস্তে আস্তে। যত আপনি যে জিনিসগুলো বিশ্বাস করেন, যে জিনিস জানেন সত্য হিসেবে, এবং আপনার কাজের মধ্যে যখন গ্যাপটা কমে যাবে, দ্যাট ইজ এনলাইটেনমেন্ট। এইটা এখানে বলা হচ্ছে আর কি। এনলাইটেনমেন্ট অনেকভাবে ব্যাখ্যা করা যায় আর কি। এই কোডটা খুবই খুবই সুন্দর। সাইলেন্স ইজ অ্যাজ ডিপ অ্যাজ ইটার্নিটি, স্পিচ ইজ শ্যালো অ্যাজ টাইম। টাইম বলতে প্রতিটা মুহূর্ত শ্যালো। সো নীরবতা মহাকালের সমান বড়, এবং কথাবার্তা মুহূর্তের মতো, প্রতিটা সময় মতো ছোট। এই জিনিসটা কত সত্য। এবং একটা ডায়লগ যে মানে একটা হাদিস যেরকম আছে যে আপনি তখনই কথা বলেন যখন আপনার কথা নীরবতার চেয়ে উত্তম, এবং এটা খুব দরকার। এবং আমি আপনাকে আরেকটা অ্যাসপেক্ট এক্সপ্লেন করি, আমি পরবর্তী জায়গায় চলে যাই। সেটা হচ্ছে যে আপনি ভাবছেন যে হ্যাঁ আমি তাহলে তো অনর্থক কথাবার্তা বলছি না। আপনি কথা বলছেন না, প্রতিনিয়ত আপনি নিজের সাথে কথা বলছেন। আপনার মনে চিন্তা আসছে না, চিন্তাটা কি? নিজের সাথে কথা বলা। এভরি থট ইজ সেলফ টক। প্রতিটা জিনিস যেগুলো চিন্তা করছে আপনি নিজের সাথে নিজে কথা বলছেন। কতটা মুহূর্ত আপনি সাইলেন্ট থাকতে পারছেন? আসলে আপনার মাথায় কন্টিনিউয়াসলি, মাথার মধ্যে চিন্তার ডায়রিয়া আছে, লিটারেলি সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা ভাবনা। আপনি কি নিজের কন্ট্রোলে চিন্তাগুলো আনছেন? আপনি কি নিজের চয়েস করে মাথার চিন্তাগুলো চিন্তা করছেন? চিন্তা করে দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন যে উক্তিটা কতটা গভীর। একটু চিন্তা করে দেখেন, এটা আসলে বলার আর কিছু নাই। এটা খুবই সুন্দর ইলাস্ট্রেশন।
দেখতেই ভালো লাগে এগুলো আসলে। কিংবা এটা এই ধরনের বই যেগুলো ইলাস্ট্রেশন আছে, আমার মনে হয় এগুলো গিফট দেওয়ার মতো বই, খুবই সুন্দর সুন্দর বই, ইলাস্ট্রেশন এবং ওয়াইজ ওয়ার্ডস। একটা ইলাস্ট্রেশন, we don't become wise by thinking more. When our mind becomes relaxed and open, we suddenly have a brilliant new idea. Trust the wisdom that exists in silence and rest your hardworking mind for a while. লাকিলি আমি এটা চিন্তা করিনি যে আমি এই পেজটা ওপেন করবো, কারণ এটা দেখেন কোনো বুকমার্ক কিন্তু দেওয়া ছিল না, বাট একটু আগে যে কথাটা বললো এটা এখানে বললো যে আপনি বেশি চিন্তা করে আসলে ওয়াইজ হচ্ছেন না, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে ওয়াইজ হন। আসলে মাঝে মাঝে দেখবেন আপনার বেস্ট আইডিয়াগুলো যখন আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি গোসল করছেন কিংবা কোনো কিছু চিন্তা করছেন না, তখন আসছে, কারণ তখন আপনি একদম ব্ল্যাঙ্ক ছিলেন। যখন আপনি ব্ল্যাঙ্ক আছেন তখন আপনার বেস্ট আইডিয়াগুলো মাঝে মাঝে আসে কিংবা বেস্ট ক্রিয়েটিভ আইডিয়াসগুলো আসে। তো মাইন্ড এমনভাবে কাজ করে যে আপনি এটাকে ফোর্স করে ভালো রেজাল্ট আনবেন না, যদি আপনি রিল্যাক্স করতে দেন তত ভালো। বলে না মাইন্ড অনেকটা প্যারাশুটের মতো, তখনই কাজ করে যখন জিনিসটা আপনি ওপেন করেন। ফাইনালি একটা কোট, the opposite of greed is not abstinence but knowing how to be content. লোভের অপোজিট নিজেকে বিরত রাখা না। মানুষ ভাবে আমি লোভ যদি না করতে তার মানে হচ্ছে আমি জিনিসটা অ্যাভয়েড করছি, না, এইটা লোভের অপোজিট না। লোভের অপোজিট হচ্ছে সন্তুষ্টি, যা আছে ওটা নিয়ে সন্তুষ্টি। অ্যাবস্টিনেন্স ইজ স্ট্রাগল। আপনি কোনো কিছুটা চাচ্ছেন, কোনো একটা জুস খেতে ইচ্ছা করছে, বাট আপনি নিজেকে অ্যাভয়েড রাখছেন, এটা কিন্তু লোভকে সামলানো না, এটা আপনার কন্টিনিউয়াসলি ফ্রিকশন হচ্ছে। আপনার লোভ তখনই একদম 100% সামলে যাবে যখন আপনি যা আছে তা নিয়ে সন্তুষ্ট। জুসটা খাইলেন না খাইলেন ডাজন্ট ম্যাটার, নতুন একটা নোটপ্যাড খুব ভালো লাগছে কিনলেন না কিনলেন ডাজন্ট ম্যাটার, কারণ আপনার যা আছে সন্তুষ্ট। নিলে হ্যাঁ এনজয় করতে পারছে, সমস্যা নেই, কিন্তু যে কনস্ট্যান্ট স্ট্রাগল যে না এটা আমার জন্য ভালো না, এটা আমি খাবো না, এটা করলে আমার চর্বি বেড়ে যাবে, কিন্তু এটা করলে টাকা খরচ হবে, তাহলে তো আপনি স্ট্রাগল করছেন। এটা লোভের অপোজিট না, লোভের অপোজিট হচ্ছে সন্তুষ্টি। কিংবা এটা যদি আমি আরেকটা ইমোশন দিয়ে যদি আপনি এক্সপ্লেন করি, সব ইমোশন কিন্তু এভাবে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে যে আপনার কারেজ ইজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার, ইট ইজ ওভারকামিং দ্য ফিয়ার। মানুষ ভাবে যে কোনো জিনিসে ভয় পেল না তার মানে অনেক সাহসী, ও সামনে একটা ককরোচ আসলে হাতের উপর উড়ে চলে গেল সে ভয় পেল না তার মানে সাহসী না। হয়তো কিছু মানুষ জেনুইনলি ককরোচকে ভয় পায় না, কিংবা আপনি মনে করেন হাতের মধ্যে কিছু থাকে বিছু ছোট ছোট অনেকগুলো ক্যাটারপিলারের মতো, ওগুলো মনে করেন হাতে নিলেন, আপনার কিছু যায় আসে না। এইটা মানে এই না যে আপনি সাহসী, কারণ ওই জিনিসটা ভয় কখনো আপনার মধ্যে ছিলই না। কিন্তু কোনো একটা জিনিস আপনি আসলেই ভয় পান, হাইট ভয় পাচ্ছেন, কিংবা কোনো একটা পরীক্ষা দিতে আপনি ভয় পাচ্ছেন, কিংবা বিজনেস স্টার্ট করতে আপনি ভয় পাচ্ছেন, ওইটা যখন আপনি আসলে করে ফেললেন তখন ওইটাকে কারেজ বলে। মানুষ অ্যাবসেন্স অফ কারেজকে কারেজ ভাবে, যে ও ভয় পাচ্ছে না তার মানে খুব সাহসী না। আপনি যখন নিজের ভয়ের কাজটাকেও করার, ভয় পাওয়া সত্ত্বেও করছেন, তখন সেটা বীরত্ব। ঠিক একইভাবে লোভকে সামলানো আসলে লোভকে সামলানো না, লোভকে সামলানোর ঠিক অপোজিট হচ্ছে জিনিসপত্র সন্তুষ্ট হওয়া। আপনি চাইলে আরো বিভিন্ন ইমোশন এভাবে এক্সপ্লোর করতে পারেন, যে রাগের অপোজিট ইমোশন কি, কিংবা অনেকে, আমি যদি আরেকটা ইমোশন দিয়ে আপনাকে এক্সপ্লেন করি, বইতে নাই বাট আমি নিজে মানে আপনার বুঝতে যদি সুবিধা হয়, মানুষ ভাবে যে ভালোবাসার অপর সাইড হচ্ছে ঘৃণা, কিংবা মানুষ এটা ভাবে যে ঘৃণার অপোজিট সাইড হচ্ছে ভালোবাসা, বাট না, আসলে না। ঘৃণার ঠিক অপোজিট সাইড হচ্ছে ইনডিফারেন্স, অর্থাৎ ইউ ডোন্ট কেয়ার। মানুষ ভাবে যে ঘৃণার অপোজিট সাইড হচ্ছে ভালোবাসা, বাট না, আসলে আপনি যদি কোনো মানুষকে ঘৃণাও করেন, এর মানে হচ্ছে কোনো না কোনো পয়েন্টে ওই মানুষের সাথে কোনো না জায়গায় আপনার রিলেশনশিপ আছে, কিংবা ওই মানুষের উপর একটা এক্সপেকটেশন আছে। এক্সপেকটেশন যদি মিট না করে তাহলেই না আপনি ঘৃণা করছেন কিংবা রেগে যাচ্ছেন, যে ওই মানুষটা আমি যেভাবে চাই ওইভাবে করছে না, তাই আমি মানুষকে ঘৃণা করি। আমি যেভাবে এথিক্সকে চিন্তা করি ওই জন্য ওইভাবে মানুষটা কাজ করছে না, তাই মানুষটা কাজকে আপনি ঘৃণা করছেন, তাই না? কারণ ওই মানুষের উপর এক্সপেকটেশন আছে। যদি আপনার ঘৃণা থাকে তাহলে অফকোর্স কোনো না কোনোভাবে আপনি মানুষের সাথে ট্যাঙ্গেলড আপ, কোনো না কোনোভাবে কানেকশন আছে। যদি কোনো মানুষকে আপনি আসলে ঘৃণাটিক অপোজিটে যেতে চান, ইউ উড নেভার বদার। কোনো একটা মানুষ যদি আই ডোন্ট কেয়ার, যে আই ডোন্ট কেয়ার বলে, সে অফকোর্স কেয়ার করে, নাহলে সে আই ডোন্ট কেয়ার কেন বললো? কোনো মানুষ যদি আপনি আসলে কেয়ার না করতেন, আপনি কিছু বলতেন না। কিছু মানুষ হেট কমেন্ট করতে আসে, ইটস বিকজ তারা কিছুটা এক্সপেক্ট করেছিল, তারা হয়তো আপনার সাথে ডিসএগ্রি করে, যে বিষয়ে ডিসএগ্রি করে ওই বিষয়ে তারা খুব প্যাশনেট, তাই তারা হেট কমেন্ট করেছে কিংবা বলেছে। যদি তারা আসলেই কেয়ার করতো না, তারা যদি আসলেই আপনাকে পছন্দ না করতো, তারা কিছু না বলে চলে যেত। কারণ ইনডিফারেন্স কিংবা মানুষকে ইগনোর করা হচ্ছে সব থেকে বড় অপমান, যে তুমি আমার সময়েরও অযোগ্য। সো দ্যাট ইজ ইভেন ওয়ার্স দেন হেট। সো
দ্যার ইজ দ্যাট আর কি। এভাবে আপনি চাইলে আরও ইমোশন এক্সপ্লোর করতে পারেন। হোপফুলি এই জিনিসটা আপনাকে একটু ডিফারেন্টভাবে ইমোশন সম্পর্কে চিন্তা ভাবনা করতে হেল্প করবে। সো এই বইতে এরকম আরও অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট আছে। ওভারঅল এই বইতে আপনাকে কিছু জায়গায় ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলে। আমি যদি আপনাকে জাস্ট দেখাই চ্যাপ্টারের নামগুলো, সেলফ কেয়ার, ফ্যামিলি, এমপ্যাথি, হিলিং, কারেজ, রিলেশনশিপস, এনলাইটেনমেন্ট, অ্যাকসেপ্টেন্স। তো এই বইতে একটু একটু করে আপনার এক্সপ্লেইন করে যে কোন ইমোশনটা কেন কাজ করছে, কিভাবে কাজ করছে। আমি যে সেখানে কিছু এক্সাম্পল তুলে ধরলাম আর কি। আপনি যত আরও ইনডেপথ চিন্তা ভাবনা করবেন তত বেটার। আর আপনি যত এইসব বই পড়বেন কিংবা স্পিরিচুয়ালিটি কিংবা নিজের লাইফ নিয়ে কিংবা ইমোশন নিয়ে যত এক্সপ্লোর করবেন, আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে ওয়ার্ডস দিয়ে জিনিসপত্র চেঞ্জ হয় না। নলেজ লাইফকে বদলাবে না, এক্সপিরিয়েন্স আপনার লাইফটাকে বদলাবে। সো নলেজের একটা লিমিটেশন হচ্ছে ওটা এক্সপেরিয়েন্সিয়াল না, ওটা ইন্টেলেকচুয়াল লেভেল আপনার কাজ করে। আপনার যদি লাইফের হ্যাপিনেস যদি আপনি আসলে অ্যাচিভ করতে চান, পি যদি কাজ করে, ওটা এক্সপিরিয়েন্সিয়াল লেভেলে কাজ করে। সো নলেজ থেকে ওটা আপনাকে এক্সপিরিয়েন্সে আনতে হবে। সো ইউল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমার কথাগুলো আপনি শুনলেন, হ্যাঁ শুনছি, গুড স্টাফ, বই পড়ছি, ওকে, বাট ওটা এক্সপিরিয়েন্সে আনতে পারছেন না কিনা, দ্যাট ইজ দ্য আলটিমেট টেস্ট। সো এই ছিল হচ্ছে দি লাভ ফর ইমপারফেক্ট থিংস। খুব সুন্দর একটা বই, খুবই কিউট একটা বই, আমি হাইলি রেকমেন্ড করতে পারি এবং গিফট হিসেবে বেশ দারুণ একটা বই। দেখা হয় পরবর্তী ভিডিওতে, and as always, thanks for watching.